এই নির্বাচনেও আমার অ্যাসেসমেন্ট যে মাল আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বাদবাকি আসন আদিবাসী কেন্দ্রগুলোতে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই কিন্তু প্রবল। যে নিশ্চিত প্রামাণিকের কেন্দ্র বদল করে মাথাভাঙায় দেওয়া হয়েছে, ফলে বিজেপিও স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এবার একটু অন্যরকম খেলার চেষ্টা করেছে। যে তফসিলি জাতি উপজাতি এই দুটো মিলে মোট 25টা আসন আছে 54টা আসনের মধ্যে। সেই 25টা আসনের মধ্যে কিন্তু আমি তোমায় বলছি 21-22টা আসন এই নির্বাচনেও কিন্তু বিজেপির পক্ষে যাবে। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। সময় এমন একটা জিনিস যা কেউ অ্যাভয়েড করতে চাইলেও করতে পারে না। একদা বাম দুর্গ নামে পরিচিত উত্তরবঙ্গ আজ গেরুয়া ঝড়ে নিমজ্জিত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও সেই প্রশ্ন যে এই গেরুয়া ঝড় কি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়? প্রশ্ন অনেক, উত্তর কোথায়? আর এই উত্তর খুঁজতে আজকে আমরা এসে পৌঁছেছি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। উত্তরবঙ্গ শেষ দুটো নির্বাচন যদি দেখেন, দেখবেন উত্তরবঙ্গ বিজেপির জন্য অত্যন্ত লাকি একটা প্লেস। বিজেপি ভোট বাড়িয়েছে, কিছু ক্ষেত্রে ব্যালেন্সড একটা ভোটের রেজাল্ট এসছে, এবং সব মিলিয়ে উত্তরবঙ্গের উপর বিজেপি ডিপেন্ডেন্ট। ওভারঅল রিয়াকশন আপনি কিভাবে দেখেন উত্তরবঙ্গ নিয়ে, এবং আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কে এগিয়ে কে পিছিয়ে? গত 21-এর নির্বাচনে 54টা যে বিধানসভা সিট আছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত, সেই 54টা সিটের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি 31টা সিটে এগিয়েছিল, এবং একটি সিট ছিল নির্দলের, আর বাদ বাকি সবগুলো সিটই কিন্তু তৃণমূল পক্ষে গিয়েছিল। ফলে 54টার মধ্যে 31টা, বুঝতে পারছো, মেজরিটিরও বেশি সিটে বিজেপি এগিয়েছিল। লোকসভা নির্বাচনে বিজেপি একটি সিট বাড়ায়, 31 থেকে 32টা বিধানসভা সেগমেন্টে এগিয়েছিল। ফলে বিজেপির একটা দপদপানি সেখানে আছে, এবং বিজেপির কর্মী সমর্থকের সংখ্যাও বেশি আছে। আরএসএসও কিন্তু তোমার গিয়ে চা বাগান এলাকাগুলোতে যথেষ্ট সক্রিয় হয়ে আছে। এবং এথনিক আইডেন্টিটির জায়গা থেকে যদি দেখো, এখনো নেপালি ভাষাভাষীরা তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিশ্বাস করে না। একটা বিরাট সংখ্যক মানে বলা যায় নেপালি ভাষাভাষী মানুষরা তৃণমূলের বিরুদ্ধে। আজ এই নির্বাচনেও তুমি ফলাফলে মিলিয়ে নিও। আবার একইভাবে ট্রাইবাল যে ভোট ব্যাংক কিছুটা চিট ধরিয়েছে, বিশেষ করে মাদ্দারিহাট এর মতন জায়গায় উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে। মনস্তিজ্ঞাও যখন লোকসভায় চলে যান, তারপরে তার সিটটা খালি হয়, সেখানে ঘনিষ্ঠ দাঁড়ালেও কিন্তু তিনি হেরে গেছিলেন। ফলে আদিবাসী ভোট একটা চিট ধরেছে, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা আমি দেখেছি, যে ও ওখানে পড়ে থেকে ট্রাইবালদের মধ্যে সংগঠন গড়ে তোলা, বা তোমার চা বাগানের শ্রমিকদের সাথে একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছে। ফলে তার একটা রিফ্লেকশন কিন্তু আদিবাসী এলাকায় কিছুটা পড়ছে। কিন্তু তারপরেও আমি বলবো যে মেজরিটি আদিবাসী কিন্তু এখনো বিজেপির পক্ষে রয়েছে। ফলে এই নির্বাচনে আদিবাসী যে বিধানসভা কেন্দ্রগুলোর দিকে তুমি তাকাও, এইখানে কোচবিহার থেকে মালদা পর্যন্ত 8টা আদিবাসী কেন্দ্র আছে, তফসিলি উপজাতি কেন্দ্র বা জনজাতি কেন্দ্র। তার মধ্যে গত নির্বাচনে বিজেপি 7টা পেয়েছিল, 8টার মধ্যে 7টা পেয়েছিল। একমাত্র মানে তো মাল তফসিলি উপজাতি কেন্দ্র মাল, জলপাইগুড়ি মালটা গিয়েছিল তৃণমূলের পক্ষে। বাদ বাকি সবগুলো কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছিল বিজেপি। এবং লোকসভা নির্বাচনে একটা আসন আরো বিজেপি হারায়, নাগরাকাটার আসনটা হারায়, তার সাথে সাথে মাল আসনটা হারিয়েছিল। সব মিলে 2টো আসন হারিয়েছিল, কিন্তু 6টা, তারপরেও 6টা আসনে কিন্তু বিজেপি এগিয়েছিল আদিবাসী কেন্দ্রগুলোর মধ্যে। এই নির্বাচনেও আমার অ্যাসেসমেন্ট যে মাল আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বাদ বাকি আসন আদিবাসী কেন্দ্রগুলোতে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই কিন্তু প্রবল। আবার উত্তরবঙ্গের মধ্যে 17টা আসন এমন আছে, সেগুলো হলো তফসিলি জাতি। তফসিলি জাতি ওখানে মেইনলি হলো রাজবংশী কমিউনিটি। তুমি জানো রাজবংশী কমিউনিটি কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সাব ডিভিশন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এবং কি মালদার কিছু অংশেও আছে। ফলে এই অঞ্চলে লাস্ট কয়েকটা নির্বাচন যদি আমি দেখি, তাহলে 54টা যে বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 30টা কেন্দ্র আছে কিন্তু রাজবংশী প্রধান কেন্দ্র। এই 30টা কেন্দ্রের মধ্যে গত 21-এর নির্বাচনে 22টা আসন পেয়েছিল বিজেপি। ফলে বুঝতে পারছো মেজরিটি মানে মানুষ
এখানকার আদিবাসী মানুষ, রাজবংশী মানুষ কিন্তু বিজেপির পক্ষে রায় দিয়েছিল। তফসিলি জাতির যে কেন্দ্র 17টা আছে, সেই 17টা কেন্দ্রের মধ্যে রাজবংশী কমিউনিটির প্রধানও কেন্দ্র আছে। সব মিলে কিন্তু 17টা কেন্দ্রের মধ্যে 2021-এর নির্বাচনে 6টা আসন তৃণমূলের পক্ষে গেছিল, বাদ বাকি আসনগুলো কিন্তু, অর্থাৎ বাদ বাকি 11টা আসন কিন্তু বিজেপির পক্ষে যায়। 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের আসন কমে, তৃণমূল কংগ্রেস 6টির থেকে কমে 5টায় দাঁড়ায়, আর বিজেপির ক্ষেত্রে 11টার থেকে বেড়ে 12টা হয়। ফলে তুমি বুঝতেই পারছো যে তফসিলি জাতি উপজাতি এই দুটো মিলে মোট 25টা আসন আছে 54টা আসনের মধ্যে। সেই 25টা আসনের মধ্যে কিন্তু আমি তোমায় বলছি 21-22টা আসন এই নির্বাচনেও কিন্তু বিজেপির পক্ষে যাবে। মানে কোনো বিরাট ফাটলের ইঙ্গিত দেখিনি। একমাত্র ময়নাগুড়ির আসনটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে কৌশিক রায় যিনি এমএলএ ছিল বিজেপির, তাকে প্রথমে প্রার্থী করাও হয়েছিল, পথে দ্বিতীয় ফেজে তার প্রার্থী পদ কেটে নেওয়া হয়, ডালিম রায় বলে একজনকে দেওয়া হয়। তার ফলে কৌশিক রায় এবং ডালিম রায়ের যে গোষ্ঠীর সংঘর্ষ, তার ছায়া পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজও অভিষেকের সভা ছিল ময়নাগুড়িতে, ফলে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এই আসনটাকে ছিনিয়ে নিতে। আপনি যদি তৃণমূলের স্ট্র্যাটেজিটা দেখেন, দেখবেন বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বসানোর প্রবণতা উত্তরবঙ্গে আমরা দেখলাম। দুটো নাম, স্বপ্না বর্মন, শিবশঙ্কর পাল, কোথাও গিয়ে এই নামগুলো দিয়ে কাজে লাগানোর একটা চেষ্টা। স্বপ্নার ক্ষেত্রে কিন্তু বুমেরাং হতে পারে, কারণ এমন একটা লোককে উত্তরবঙ্গের মানুষকে বাদ দেওয়া হয়েছে, খগেশ্বর রায়। খগেশ্বর কিন্তু তৃণমূলের 2009 সালের বিধায়ক। উপনির্বাচনের 2009-এ যে 5টা কেন্দ্রে ভোট হয়েছিল তার মধ্যে খগেশ্বর ছিল। ওইরকম সময় বামেদেরকে হারিয়ে খগেশ্বর জয়ী হয়েছিল। আমি এবার দেখলাম খগেশ্বর সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন, স্বপ্না বর্মনকে ক্যান্ডিডেট করাতে তিনি খুবই অসন্তুষ্ট এবং চাকরি ছাড়িয়ে ক্যান্ডিডেট হওয়া শেষ মুহূর্তে, মানে একটা রিস্ক নিয়েছে। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু রাজগঞ্জ কেন্দ্র কিন্তু এই প্রথম হয়তো তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। মানে এটা যেমন দুর্গ, জলপাইগুড়ি রাজগঞ্জ বাদ দিয়ে সবাই আলোচনা করতাম, কিন্তু এবার কেন মনে হচ্ছে যে খগেশ্বর ফ্যাক্টরে এই আসনটা 2009-এর পরে প্রথম তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা। আমি যদি ভুল না করি তাহলে শুভেন্দু অধিকারী যেদিন জনসভা করতে গেছিলেন, খুব সম্ভবত খগেশ্বরের সাথে একটা, আমি জানি না ভিডিওটা সত্যি না মিথ্যে, কিন্তু আমি খগেশ্বরের সাথে ওকে একটা সম্পর্কের ছবি মনে হয় দেখলাম। এটা সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু তোমায় আমি বলছি উত্তরবঙ্গের লার্জলি কিন্তু 3-4টে জেলাতে কিন্তু এসআইআর এর একটা বড় মুদ্রা বা ফ্যাক্টর। কোচবিহারে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছে। একইভাবে তোমার গিয়ে উত্তর দিনাজপুরে বিরাট সংখ্যক নাম বাদ গেছে। মালদাতে বিরাট সংখ্যক লোকের নাম গেছে। মালদাতে তুমি জানো যে মালতীপুরে কি ধরনের ঘটনা হয়েছিল, বিচারকদেরকে তাড়া করা, মারধর করা, আটকে রাখা, এরকম ঘটনা, মানে খুব লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেটা সুপ্রিম কোর্ট এখনো এনআইএ তদন্ত আদেশ দিয়েছে এবং সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আছে এখানে। আর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে কিন্তু এসআইআর এর প্রভাব কিন্তু স্পষ্ট। আমি কয়েকটা হিসাব দিলেই বুঝতে পারবে। কোচবিহারের মেকলিগঞ্জে যেমন, মানে এসআইআর এ বাদ গেছে 17,000 মানুষের নাম, যেমন মাথাভাঙাতে বাদ গেছে 21,000-এর নাম, কোচবিহার উত্তরে 34,000-এর নাম বাদ গেছে, কোচবিহার দক্ষিণে 32,000-এর নাম বাদ গেছে, শীতলকুচিয়ে 26,000-এর নাম বাদ গেছে, সীতাইয়ে 24,000-এর নাম বাদ গেছে, দিনহাটাতে 32,000-এর নাম বাদ গেছে। তুমি বুঝতে পারছো তো কার ভোটার বাদ গেছে সেটাও তো বোঝা যাচ্ছে না। এক্স্যাক্ট তাই, ওই কারণেই বলছি দেখো 4 ক্যাটাগরির ভোটার এখানে। একটা হলো মৃত ভোটার, একটা হলো স্থানান্তরিত ভোটার, একটা হলো মানে 2 বা ততোধিক নামের ভোটার, একটা হলো নন ট্রেসেবল ভোটার, আরেকটা হলো যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল এবং যাদের সাবজুডিস ছিল, মানে বিচারাধীন ছিল, তাদেরকে নট এলিজিবল করেছে। যারা অ্যাপিলেট কোর্টে আবেদন করেছেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ নেই বলেই আমার মনে হচ্ছে, নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং। ফলে এই 5 ক্যাটাগরি মিলে কিন্তু এই সংখ্যাগুলো বলছি। এই সংখ্যাগুলো তুমি যদি দেখো তাহলে চোপড়াতে 48,000 নাম বাদ গেছে,
যদিও চোপড়া এমন একটা কনস্টিটিউয়েন্সি যেখানে বিজেপির কোনো সম্ভাবনা নেই, লড়াইটা হামিদুরের সাথে, এবং ইতিমধ্যেই হামিদুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থীকে যে কোনো ভাবে তার প্রচার আটকাতে চাইছে। আজকেও কংগ্রেস প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফলে হামিদুর কার্যত গুন্ডামি করে, তার বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আছে। ফলে হামিদুর যদি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে দিত মিনিমাম লেভেলে, আর যেহেতু কংগ্রেস ওখানে লড়াই করবে, কেন্দ্রীয় বাহিনী আদতেও কতটুকু কার্যকারী থাকবে আমার ডাউট আছে। কারণ আমি দেখেছি ভাই, বিজেপি ওর নিজের আখের গোছায়, ওর নিজের কনস্টিটুয়েন্সি গুলো বুঝে নিবে, আর বাদ বাকি কংগ্রেস বা বামেরা যদি কোনো জায়গায় যদি তার সিকিউরিটি দেওয়ার দরকার থাকে সেখানে দেবে না। ফলে শেষ পর্যন্ত হামিদুরের দাবদাপানিতে জয়ী মানে যদি না থাকে, তাহলে কিন্তু আমি বলছি চোপড়া একটা কনস্টিটুয়েন্সি যেটা আন্ডার কারেন্ট চলছে, মানুষ বিরক্ত মানে হামিদুরের উপর। কিন্তু নামও বাদ গেছে বিপুল, 48,000 নাম বাদ গেছে, ইসলামপুরে 35,000 নাম বাদ গেছে, গোয়ালপুরে 49,000 নাম বাদ গেছে, চাকুলিয়াতে 36,000 নাম বাদ গেছে। এই চাকুলিয়াতে আমি তোমায় বলছি যে ভিক্টর প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু ভিক্টর একটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছেন। কারণ এখানে 30,000-এর মতো হিন্দু ভোটার আছে যারা বিজেপি পোলারাইজেশনের রাজনীতিতে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে। ফলে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে। করণদিঘিতে 53,000 নাম বাদ গেছে, বুঝতেই পারছো একটা বিপুল সংখ্যক নাম বাদ গেছে। এখানে উত্তর দিনাজপুরে তুমি যদি আমায় বলো, তাহলে আমি বলবো 3টে সিট বিজেপির জন্য সেফেস্ট সিট। একটা হলো কালিয়াগঞ্জ সিটটাতে, হেমতাবাদ সিটটাতে, আর তফসিলি কেন্দ্র এটা অবশ্যই, আরেকটা হলো রায়গঞ্জ সিট। আর বাদ বাকি মানে 2-3টে সিটে কংগ্রেস লড়াইয়ের মধ্যে আছে। কিন্তু শেষ পর্যন্ত আমার ধারণা যে এখানে কিন্তু মানে গতবারের কাছাকাছি রেজাল্ট হবে, অর্থাৎ তৃণমূল খুব বেশি লস করবে না বলেই আমার মনে হয়। দক্ষিণ দিনাজপুরে কিন্তু 6টা যে সিট আছে সেখানে কিন্তু কুশমন্ডি সিটটা এবার হাতছাড়া হতে পারে। ফলে 4-2 রেজাল্টের সম্ভাবনা কিন্তু মানে দক্ষিণ দিনাজপুরে কিন্তু রয়েছে। এখানেও কিন্তু এসআইআর এর কিন্তু বড় নাম বাদ গেছে। তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। হরিরামপুর মুসলিম এলাকা 30,000 নাম বাদ গেছে। আবার তোমার গিয়ে গঙ্গারামপুরে 32,000 নাম বাদ গেছে, তপরে 32,000 নাম গেছে, কুমারগঞ্জ 32,000 নাম বাদ গেছে। ফলে বিপুল সংখ্যক মানুষ এই যে তারা এবার মানে ভোটার তালিকায় নেই, তার তো একটা সরাসরি ইম্প্যাক্ট আছে। দেখো আমার অঙ্কটা পরিষ্কার, এটা তোমার দর্শকদের জন্য বলছি, প্লিজ এটাকেই আপনারা আন্ডারলাইন করুন। সেটা হলো অ্যারিথমেটিক্স, মানে গণিতের দিক থেকে দেখলে বিজেপি এই আসনগুলোতে কিন্তু অ্যাডভান্টেজ অবস্থায় আছে। কিন্তু এসআইআর নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আন্দোলন করছেন, তার ন্যারেটিভ তৈরি করছেন, তিনি নাম কাটার জন্য বিজেপিকে দায়বদ্ধ করছেন, নরেন্দ্র মোদী অমিত শাহকে দায়বদ্ধ করছেন, এর যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি যদি কাজ করে তাহলে কিন্তু রেজাল্ট মানে প্রেডিকশনের বাইরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক রেজাল্ট করবে। আপনি যদি দেখেন যে নিশ্চিত প্রামাণিকের কেন্দ্র বদল করে মাথাভাঙায় দেওয়া হয়েছে, ফলে বিজেপিও স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এবার একটু অন্যরকম খেলার চেষ্টা করেছে, মানে সেফেস্ট কিছু জায়গাকে তারা লক করেছে। মানে উদয়নের বিরুদ্ধে তাকেই দাঁড় করিয়েছি উদয়নের মতন চরিত্রে, মানে একদম মারকুটে একটা লোক দাঁড় করেছে। তুমি লক্ষ্য করেছো দিনহাটাতে কোনো গন্ডগোল নেই, মানে উদয়ন গুহ যে ধরনের ভাষণ দিয়ে অভ্যস্ত, মানে অনুব্রতর মতন, সেই ভাষণ কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি না। ফলে বিজেপি অবশ্যই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। যেখানে নিশীথ প্রামাণিক অনেক দুর্বল ক্যান্ডিডেট, তুলনামূলক সেফেস্ট সিটে নীতিশকে পাঠানো হয়েছে, কারণ মাথাভাঙা তুলনামূলক সেফেস্ট সিট। ফলে উদয়নের সাথে 60-70 মতন একটা মাসলম্যানকে ওখানে প্রার্থী করা হয়েছে। এখন দেখার 2 মাসলম্যানের মধ্যে কে জয়ী হয়। যদি মালদার দিকটা নামেন, সেখানে কংগ্রেসের একটা প্রভাব বরাবরই ছিল। ইতিহাস বলছে, বর্তমান বলছে যে কংগ্রেসের দাপাদাপি থাকবে। বিধানসভা নির্বাচনের সম্ভাবনা কতটা কংগ্রেস এবং বিজেপির? এটা কি ত্রিমুখী লড়াই হচ্ছে? একদম। তোমাকে আমি খুব পরিষ্কার করে মানে আমি তোমায় বলছি, তোমার দর্শকদের জন্যই বলতে চাই যে বিধানসভা নির্বাচন 2021 তৃণমূল কংগ্রেসের যেখানে ভোট ছিল 52%, সেই ভোট লোকসভা নির্বাচনের সময় নেমে দাঁড়ায় 26%। 52টা তৃণমূল কংগ্রেস অর্ধেক ভোট হয়ে যায় লোকসভা নির্বাচনে। 21 থেকে 24-এ আসার মধ্য দিয়েই ভোট তৃণমূলের কমে 52 থেকে 26-এ আসে। অন্যদিকে যে কংগ্রেস দল মূলত বামপন্থীদের নিয়ে 10% ভোট পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, কংগ্রেস দলের ভোট বেড়ে দাঁড়িয়েছে 32%। আর বিজেপি 4% ভোট বাড়ায় 32 থেকে, মানে 2021-এ 32% ছিল, তার ভোট 36%-এ নিয়ে গেছে। বিজেপি বিধানসভা নির্বাচনের নিরিখে বা লোকসভা নির্বাচনের নিরিখে 4টা সেগমেন্টে এগিয়ে মাত্র ছিল।
এবার মনে করা হচ্ছে যে আর একটা সিট তারা পেতে পারে বৈষ্ণবনগরে, 5টা সিট তাদের হতে পারে, এমনকি 6টা সিট পর্যন্ত মালতীপুর থেকে 6টা পর্যন্ত তারা যেতে পারে। আর বাদ বাকি 6টার মধ্যে 3টে কংগ্রেস পাবেই, আর 3টে তৃণমূল কংগ্রেস। তার মানে গত নির্বাচনে 2021-এ তৃণমূল কংগ্রেস ছিল মালদা জেলায় 12টা আসনের মধ্যে 8টা আসন, এবং সেগুলো সব বড় বড় ব্যবধানে জিতেছিল, যার জন্য ভোট পার্সেন্টেজ 52%-এ নিয়ে গেছিল। এমনকি সুজাপুরের মতন গণিখানের পারিবারিক কনস্টিটুয়েন্সিতে তৃণমূল কংগ্রেস 1.5 লাখ ভোটে জিতেছিল, কংগ্রেস জামানা জব হয়েছিল কার্যত। ফলে সেই রকম একটা জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু গত কয়েকটা নির্বাচনে মানে 21-এর পরের নির্বাচনগুলোতে কিন্তু তাদের ক্ষয় হয়েছে। এবার কংগ্রেস যেভাবে তেরেপুরে নেমেছে, তাতে মনে করা হচ্ছে মালদার থেকে কংগ্রেস জনপ্রতিনিধি পাঠাবে পশ্চিমবাংলা বিধানসভায়, এবং এটা 3টে হবে না 2টো হবে সেটা নিয়ে তুমি বিতর্ক তৈরি করতে পারো, কিন্তু ডেফিনেটলি মৌসুম বেনিজির নূর থেকে শুরু করে একাধিক ক্যান্ডিডেট জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল আছে। ফলে কংগ্রেস মালদার থেকে জনপ্রতিনিধি এমএলএ পাঠাচ্ছে, আর একই সাথে বিজেপির ট্যালি গতবার 4 ছিল, সেটা বেড়ে 6 হওয়ার সম্ভাবনা। ফলে দুদিক থেকে তৃণমূল কংগ্রেসের আসন কম হওয়ার সম্ভাবনা। ফলে গতবার যে 8টা আসন 12টার মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল, সেটা কিন্তু কমে তৃণমূলের 3-এ দাঁড়াতে পারে। ফলে সব মিলে আমি তোমায় বলছি, উত্তরবঙ্গে যে 54টা আসন আছে, 2021-এর বিধানসভা নির্বাচনে যে এখানে 31টা আসন বিজেপির পক্ষে ছিল, এবং 1টি আসন ছিল হলো তোমার গিয়ে নির্দলের পক্ষে, এটা এই নিয়ে 32টা আসন, আর বাকি 22টা আসনকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবার যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আসন 15-16টার মতন দাঁড়াবে, এবং বিজেপির আসন 32 থেকে 36, 31 থেকে 35 পর্যন্ত যেতে পারে, আর কংগ্রেস 0 থেকে 3 আসতে পারে। ফলে সেই জায়গা থেকে যদি দেখো, গতবার 22 থেকে তৃণমূল নেমে গিয়ে 15-তে দাঁড়াবে, বিজেপি গতবার 32 ছিল, 31 ছিল, সেটা 4টা বাড়িয়ে 35-এ যেতে পারে, আর কংগ্রেস 0 ছিল, 3টে যেতে পারে। এই মোটামুটি ভাবে বলা যায় যে উত্তরবঙ্গের একটা ছবি কিন্তু এই মুহূর্তে ভোটের 10 দিন আগে পাচ্ছি। এই ছবি শেষ পর্যন্ত কার্যকারী হবে কিনা তাটা অনেকটাই নির্ভর করবে, কারণ তোমরা যারা সাংবাদিক, আমরা যারা বিশ্লেষক, তারা প্রচার পর্ব পর্যন্ত চোখ রাখতে পারি, নজরদারি করতে পারি বা দেখতে পারি রাজনীতিটাকে, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন রাজনীতিটা হলো আসল রাজনীতি। বিহাইন্ড দ্য স্ক্রিন রাজনীতি শুরু হয় যখন ভোটের প্রচার শেষ হয় সন্ধ্যাবেলার থেকে 5টার পর থেকে, এবং ভোট শুরু হওয়ার পরে মানে পরের দিন, অর্থাৎ 48 ঘন্টা ধরে যে রাজনীতিটা হয়, সেই রাজনীতির মধ্যে যেমন কেনা বেচা হয়, সেই রাজনীতির মধ্যে যেমন পেশি শক্তি প্রয়োগ হয়, সেই রাজনীতির মধ্যে যেমন ভয় থাকে, এবং সেগুলো আমি তুমি বলবারও সুযোগ পাই না, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটে যায়। আর মানুষ আমাদেরকে দোষারোপ করে, দাদা আপনি তো এত বলেছিলেন। আরে বাবা, ভোটের প্রচার বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের ধারণা আছে কত টাকা পয়সার খেল হয়? আপনাদের কোনো ধারণা আছে যে কি ধরনের মানি পাওয়ার, মাসুল পাওয়ার ইউজ হয়? রাত্রেবেলাতে বুথ এজেন্টকে কিনে নেওয়া, পুলিশ প্রশাসন সাজানোর মধ্য দিয়ে নাটক করা, তারপরে গ্রামের ভেতর থেকে ভোটারদেরকে আসতে না দেওয়া, সকালবেলা এজেন্টদের পিটিয়ে বের করে দেওয়া, তারপরে হলো ফলস ভোট দিয়ে দেওয়া, এরকম অজস্র ঘটনা ঘটে যেগুলো নির্বাচনের কে প্রভাবিত করে, ফলাফলকে প্রভাবিত করে। কিন্তু এর বাইরে একটা কথা তোমায় আমি বলতে চাই যে উত্তরবঙ্গে কিন্তু এই নির্বাচনে বেশ কয়েকটা ইস্যু উঠে এসেছে। তার মধ্যে অবশ্যই এসআইআর এর ইস্যু, আমি যেটা বললাম, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বড় ইস্যু, মেইন ইস্যু এসআইআর এর নাম বাদ যাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের বঞ্চনা বিজেপি খুব বড় করে তুলে ধরছে, এবং তারা বারবার বলছে যে তৃণমূল শাসনকালে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। এবং এখানে আইডেন্টিটি পলিটিক্স আরেকটা ইস্যু, যেখানে রাজবংশীদের আইডেন্টিটির উপর ভিত্তি করে বিজেপি তৃণমূল সবাই তাদের মতন করে গুটি সাজাচ্ছে। আবার তোমার পাহাড়ের এবং সমতলে সেখানে কিন্তু আমরা পরিষ্কার তোমার গিয়ে নেপালি ভাষাভাষী মানে গোর্খাদের ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আইডেন্টিটি ইস্যু ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট ইস্যু।
উত্তরবঙ্গের চা বাগানের দুরবস্থা থেকে শুরু করে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে ব্যাপক পরিমাণে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া, কাজের অভাব, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর বন্যা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে বন্যাতে তুমি দেখেছো যে নদী কিভাবে নদীর বালি পাথর বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, কিভাবে নদীগুলো বুঝে যাওয়ার ফলে কিভাবে মানে বনের প্রাণীরা আর বনে থাকতে পারছে না, বা পুরো বন ধ্বংস হয়ে যাচ্ছে, কাঠ চুরি আরেকটা ইস্যু। এই সব মিলে কিন্তু আমি তোমায় বলছি এনভায়রনমেন্টাল ইস্যু কিন্তু কিছু কিছু মানুষ অন্তত খুঁচিয়ে তুলছে, বলবার চেষ্টা করছে। এই সবগুলো মিলে উত্তরবঙ্গের নির্বাচনী যে ইস্যু, সেই ইস্যুগুলোরও একটা প্রভাব আছে। তবে সংগঠনের দিক থেকে যদি বলো, সংগঠন আমাদের রাজ্যে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। উত্তরবঙ্গে বিজেপি 1 নম্বর দল গত কয়েকটা নির্বাচনে, কিন্তু জেলা মানে একেবারে লোকাল স্তরে যদি বলো, লোকাল স্তরে তৃণমূল কংগ্রেসের প্রভাব অনেক বেশি। তার কারণ সমস্ত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমস্ত কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল কংগ্রেসের, ফলে তাদের দপদপানি আছে। সেই সংগঠনের বাইরে গিয়েও কিন্তু গত কয়েকটা নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলে উত্তরবঙ্গের কনটেক্সটে অনেকেই, আমি যখন সংগঠন নিয়ে বলি, আমাকে আপনারা নিজেরাই চ্যালেঞ্জ করতে পারেন, আমিও বলছি যে আপনারা বলতেই পারেন যে উত্তরবঙ্গে তো আমরা তেমন সংগঠন, মানে তৃণমূলের তুলনায় সংগঠন কম, দক্ষিণবঙ্গের থেকে আপনাদের বেশি বিজেপির, কিন্তু উত্তরবঙ্গে স্টিল আপনাদের সংগঠন তৃণমূলের থেকে কমজোরি হওয়া সত্ত্বেও তো অধিকাংশ সময় আপনারা বেশি ভোট পাচ্ছেন, বেশি আসন পাচ্ছেন। ফলে শেষ পর্যন্ত উত্তরবঙ্গের সংগঠনের থেকেও কিন্তু নানা যে আইডেন্টিটি ইস্যু থেকে শুরু করে বঞ্চনার ইস্যু, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অবশ্যই ইস্যু অনেক, ইস্যু ভিত্তিক ভোট হলে কি হতে পারে তার একটা আভাস বিশ্বনাথ চক্রবর্তী দিলেন। তবে এই ভিডিও যখন দেখছেন মনে রাখবেন 10টা দিন বাংলার নির্বাচনে আসতে কিন্তু এখনো বাকি। 10 মিনিটে রাজনীতি, সাপলুডুর খেলা অনেকটা বদলে যেতে পারে। ফলে 10 দিনে ইতিহাস রচনা হয়ে যেতে পারে নতুন। দয়া করে বিশ্লেষণ মিলুক বা না মিলুক, এটুকু মাথায় রাখবেন। আজকে যখন আলোচনা করছি তখন প্রচারকে মাথায় রেখে, গুরুত্ব রেখে এবং বিভিন্ন খবরকে প্রাধান্য দিয়েই এই বিশ্লেষণ। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।